আজকে 11ই সেপ্টেম্বর 2021 আমরা বেরিয়েছি ভীমাশঙ্কর দর্শনে। আমরা এখন আছি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার গৌহাটি কলোনিতে। এখান থেকে বেরিয়ে আমরা যাব প্রায় 15 কিলোমিটার দূরে এখান থেকে ভীমাশঙ্কর। তো এটাকে বলা হয় আসামের একটা দর্শনীয় স্থান। অনেকেই জানে না, যারা বাইরে থেকে আসে তারা কামাখ্যা দর্শন করেই চলে যায়, কিন্তু আমরা এখানে প্রায় 2 বছর ধরে আছি, তাই যতগুলো ছোট ছোট জায়গা আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। গৌহাটিটাকে পুরো চষে বেরিয়েছি আমরা। তো এই ভীমাশঙ্কর হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। তো এটা নিয়ে দ্বিমত আছে, কেননা উইকিপিডিয়া বা গুগল সার্চ করলে এর দেখা মেলে না দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিস্টে। কিন্তু এখানের যারা আছে আসামের অধিবাসীরা, হিন্দু ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এটাকেই ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ বলে মানেন শিবের। আমরা এখন বেরাচ্ছি এয়ারপোর্ট কলোনি থেকে। ডান দিকে গেট, মেন গেট পেরিয়ে আমরা উঠবো ন্যাশনাল হাইওয়ে 37-এ। ন্যাশনাল হাইওয়ে 37 অ্যাকচুয়ালি গৌহাটি থেকে ছগাঁও পর্যন্ত যাচ্ছে, ওই রুটটা ধরে নেয়। আমরা এখান থেকে বেরিয়ে বাঁ দিকে টার্ন নেব। এখন বাঁ দিকে টার্ন নিয়ে ওই হাইওয়েতে উঠব। সেটা দিয়ে গৌহাটির দিকে যে রাস্তা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সেইখানে যাব। মধ্যিখানে একটা টার্নিং আসবে রানী গেটের, সেই রানী গেট থেকে আমরা টার্ন নেব। এখন আমরা যাচ্ছি যে এরিয়াটা, এটাকে বলে ভিআইপি এরিয়া, এয়ারপোর্ট ভিআইপি এরিয়া। তো এটা কভার করলে মোড় পেরিয়ে গেলেই মেন গৌহাটি হাইওয়েটা পেয়ে যাব আমরা, ন্যাশনাল হাইওয়ে 37। তো সেটা ধরে আমরা যাব। তো আমরা এখন যাচ্ছি ভীমাশঙ্করের দিকে। ভিআইপি মোড় পেরিয়ে গেলাম এয়ারপোর্টের। এখান থেকে প্রায় 13 কিলোমিটার জার্নি। এখন যে এরিয়াটা পেরাচ্ছি এটা একটা ওভারব্রিজ, যেটা ভিআইপি মোড়টাকে বাইপাস করার জন্য বানিয়েছে। যারা ছগাঁও থেকে আসছে, মির্জা থেকে আসছে, তারা এই মোড়টার ভিড়টাকে কাটিয়ে দিয়ে এই বাইপাস দিয়ে চলে আসে ওভারব্রিজ দিয়ে। ডান দিকে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইকম টাওয়ার। এখানে টাটা কনসালটেন্সি সার্ভিসের অ্যাকচুয়ালি প্রপার্টি এটা। সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সাম এখানেই থেকে দেওয়া হয়, মানে আসামের গৌহাটিতে এইখানেই সেন্টার পড়ে, যেগুলো অনলাইন এক্সাম মোড দেয় যারা। আর এত গাড়ি দাঁড়িয়ে আছে, সব স্টুডেন্টরা এসছে পরীক্ষা দিতে এখানে। তো আগে টার্নিং আসছে, এটাই হচ্ছে রানী গেটের দিকে যাওয়ার রাস্তা। আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেব। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, 3 দিক থেকে গাড়ি এখানে আসে। তো এখানে আমরা এখন টার্ন নেব। এই ডান দিকে যে গাড়িগুলো আসছে এটা হচ্ছে গৌহাটি ছগাঁও রোড। এই এবারে রানী রোডের দিকে আমরা বাঁকলাম, জমজমাট এরিয়া এই দিকটা। এখানটাতে খুব জ্যাম হয়, এখানটাতে খুব জ্যাম হয়। এটা একটা রেলওয়ে ক্রসিং, এখানটাতে রানীগেট বলে এই জায়গাটাকে। তো
এদিকে ডিফেন্সের সমস্ত এস্টাবলিশমেন্ট আছে এই সাইডটাতে। এই রোডটা ধরে সোজা চলে গেলে আবার মেঘালয়ের বর্ডার পাওয়া যায়। বড় বড় পাহাড় আছে লাস্টের দিকটাতে। আসামে মোটামুটি রোডের কন্ডিশন খুব ভালো। আসামের যদি হিস্ট্রি জানা যায় তাহলে দেখা যাবে যে আসাম এর আগে একটা খুব বড় স্টেট ছিল, কিন্তু এটা কোনো রাজাই বেশি দিন শাসন করতে পারেনি। এখানে সব থেকে লাস্ট যে জানা গেছে এখানে সব থেকে বেশি দিন শাসন করে গেছে হচ্ছে অহোম ডাইনাস্টি। সেই অহোম রাজা, ওদের নাম থেকেই হয়েছে আসাম। আসাম দেশভাগের পরে এই স্টেটটাকে আবার অনেকগুলো টুকরো টুকরো হয়েছিল। এর থেকেই আবার মেঘালয়, মিজোরাম এই সমস্ত স্টেটগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং দেশভাগের যন্ত্রণা এদেরও আছে, শুধু বাংলা নয়। এদের যদি দেখা যায় পুরনো হিস্ট্রি তাহলে দেখা যাবে যে এই অংশটা অহোম ডাইনাস্টি প্রায় অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শাসন করেছে। তারপরে মোগলরা শাসন করেছে কিছুদিন। আমরা এখন বাঁ দিকে বেঁকে যাব, এটাই ভীমাশঙ্কর যাওয়ার রাস্তা। সোজা চলে যাচ্ছে যে রাস্তাটা, ওই রাস্তাটা আবার মেঘালয়ের দিকে যাবে, বর্ডার এরিয়াতে। যা বলছিলাম যে আসামের যদি হিস্ট্রি দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে বিভিন্ন রাজারা বিভিন্ন সময়ে রাজত্ব করে গেছে। তো এদের মধ্যে সব থেকে বেশি দিন রাজত্ব করেছে হচ্ছে অহোম ডাইনাস্টি। এই অহোম ডাইনাস্টি যে এরা কিন্তু অ্যাকচুয়ালি আদি ভারতীয় বাসিন্দা নয়। এরা এসেছিল বার্মা দেশ থেকে, ব্রহ্মদেশ এখন যেটা বলে মায়ানমার, ওইখান থেকে এসেছিল। ওখানকার উপজাতি লোক এরা, সান উপজাতি, সান প্রদেশ থেকে এসেছিল বলে এটা। তো ওরা এসে এখানকার দেশীয় রাজাদের হারিয়ে দিয়েছিল এবং খুব শক্তিশালী রাজা ছিল তারা। তো অনেকদিন ধরে রাজত্ব করে গেছে, কিন্তু লাস্টে মুঘলরা কিছুটা প্রদেশ এখানকার দখল করে নেয় এবং কিছুদিন মুঘল শাসনে কাটে। তারপরের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে ক্ষমতা পেল, ওরা কিন্তু আসামের একটা বিরাট অংশ দখল করে নিয়েছিল এবং আলটিমেটলি ব্রিটিশ শাসনে পুরো আসামটা কবজায় চলে যায় ওদের। তো এই জন্য এখানকার লোকেদের মধ্যে দেখা যায় একটা উপজাতিদের সংখ্যা খুব অধিক এখানে, যারা ট্রাইবাল বলে। এই গেল আসামের হিস্ট্রি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। এর সম্বন্ধে আমি কিছু বলবো। এই যদি শিব পুরাণ বা রুদ্র পুরাণ এগুলো দেখা যায়, মানে অ্যাকচুয়ালি অষ্টাদশ পুরাণ আছে আমাদের, সেই 18টা পুরাণে বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ আছে। সেগুলো কাল্পনিকও হতে পারে, আবার সত্যিও হতে পারে, কিন্তু লোক কথা ওগুলো। ওই কথাগুলোর উপরে ভিত্তি করেই বিভিন্ন ধর্মের লোকেরা, মানে হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন জায়গায় এক একটা ধর্মস্থল স্থাপনা করেছিল। তো শিব পুরাণ বা রুদ্র পুরাণ বা লিঙ্গ পুরাণ এই সমস্তগুলো থেকে শিবের সম্বন্ধে জানতে পারা যায়। তো জ্যোতির্লিঙ্গ যে ব্যাপারটা, এটা আর শিবলিঙ্গ এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। শিবলিঙ্গ শিবের মূর্তি হিসেবে মানুষ ওটাকে বানায় এবং বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করে। আর জ্যোতির্লিঙ্গ কিন্তু স্বয়ংভূ, মানে সেখানে শিব নিজে থেকেই জেগেছেন, সেটাকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। তো জ্যোতির্লিঙ্গের আবির্ভাব সম্পর্কে পুরাণে, লিঙ্গ পুরাণে বা শিব পুরাণে বলা আছে যে একবার, আমরা তো জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এনারা হচ্ছেন সৃষ্টি, স্থিতি আর লয়ের দেবতা এরা। তো এরা একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে খুব তক্কাতক্কি হয়েছিল। ব্রহ্মা বলেছিল যে আমি তোমার থেকে বড়, কারণ আমি সৃষ্টি করি। আর বিষ্ণু বলেছিল যে না, তুমি যে সৃষ্টি করো সেটা তো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমি ধারণ করি, সেই জন্য আমি বড়। এই নিয়ে খুব বিতর্ক যখন সৃষ্টি হয়েছে, পৃথিবী
খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল জগতে। যে এরা যদি সৃষ্টি আর স্থিতি এরা দুজনে যদি গোলমাল করে, তাহলে আর জগতে শান্তি কি করে থাকবে। তো সেই নিয়ে নারদ ছুটে গেল দেবাদিদেব মহেশ্বরের কাছে। তো শিব তো হচ্ছে পরমেশ্বর, সবার ঈশ্বর। তো উনি বললেন যে ঠিক আছে, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করার জন্য আমি একটা পরীক্ষা দেবো তোমাদেরকে। ওই পরীক্ষাটায় যে ফার্স্ট হবে সেই শ্রেষ্ঠ হবে। তো কি পরীক্ষাটা হচ্ছে, শিব নিজের তেজ থেকে একটা আলোক স্তম্ভ সৃষ্টি করলো। আলোক স্তম্ভ মানে একটা পিলার অফ লাইট। সেই লাইটটার কোনো আদি বা অন্ত কেউ দেখতে পেল না, ব্রহ্মাও না, বিষ্ণুও না। তো দুজনে মিলে ওদেরকে বলা হলে তোমরা এর অন্ত খুঁজে বার করো। শিব বললেন। তো যথারীতি দুজনে স্টার্ট করলো, একজন নিচের দিকে গেল, একজন উপরের দিকে গেল। তো ব্রহ্মা দেখলো কিছু দূর গিয়ে আর কিছু দেখতে পাচ্ছে না, মানে ওর কোনো শেষ দেখতে পেল না। তো আবার ব্যাক করে চলে এলো। আর বিষ্ণু যেতেই থাকলো, কিন্তু ও এক সময় দেখলো না এর কোনো অন্ত পাবো না আমি, ও ব্যাক করে চলে এলো। তো শিব জিজ্ঞেস করলেন এদের দুজনকে যে তোমরা পেলে কিনা। তো ব্রহ্মা তখন মিথ্যা কথা বললো যে আমি এর অন্ত দেখতে পেয়েছি। কিন্তু বিষ্ণু বললেন যে আমি এর কোনো আদি অন্ত কিছুই দেখতে পেলাম না, আমি ব্যাক করে এসেছি ওই জন্য। তো শিব খুশি হলেন, হয়ে ব্রহ্মাকে অভিশাপ দিলেন যে তুমি যেহেতু এইরকম মিথ্যা কথা বললে, কেননা আমি যে জ্যোতি সৃষ্টি করেছি, আলো সৃষ্টি করেছি, এর কোনো আদি বা অন্ত নেই। তুমি যেহেতু মিথ্যা কথা বলেছো, সেই জন্য পৃথিবীতে তোমার কোনো পুজো হবে না। সেই জন্য আমরা দেখতে পাই যে সমস্ত দেবদেবতার পুজো হলেও ব্রহ্মা ঠাকুরের কোনো পুজো হয় না। একমাত্র পুষ্কর বলে যে জায়গাটা আছে, সেইখানেই নাকি ব্রহ্মার পুজো হয়। এই হলো এর কথা। তো আমরা যেখানে যাচ্ছি এখন, রাস্তায় আমরা দেখব ডিপোর বিল বলে একটা বড় লেক টাইপের দেখতে পাবো। সেই লেকটা হচ্ছে 40 স্কোয়ার কিলোমিটার মতো এরিয়া নিয়ে তৈরি। এটা অ্যাকচুয়ালি ব্রহ্মার একটা ট্রিবিউটারি ছিল এই জায়গাটাতে। এই ট্রিবিউটারি যেটা, সেটা পরে মজে যায়, মজে গিয়ে এই লেকের সৃষ্টি হয়। তো এই লেকটা অ্যাকচুয়ালি রামসের সাইট যেটা বলে, যেখানে হেরিটেজ সাইট যে জলাশয়গুলো থাকে, সেই জলাশয়গুলোর মধ্যে একটা পড়ে। এই বাঁ দিকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লেক। এখন পানা পুকুরে ভর্তি হয়ে গেছে। আমি একটু থামবো, থেমে দেখাবো এই জায়গাটা। এই লেকটা অ্যাকচুয়ালি আসামের পর্যটন একটা অন্যতম পর্যটন স্থল। এটা শীতকালের দিকে সবাই আসে এখানে সময় কাটাতে, উইকেন্ডগুলোতে। আর এত পাখি আসে ওই সময়, মাইগ্রেটরি পাখি, ওগুলো দেখার জন্য বার্ড ভিউ পয়েন্ট আছে এখানে। যেটা বলছিলাম, এটাই হচ্ছে ডিপোর বিল। প্রায় 40 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই এরিয়াটা রাখা আছে। আমি যে জায়গাটা থেকে নিচ্ছি, এটা একটা ভিউ পয়েন্ট। তো এখানে ডিফারেন্ট মাইগ্রেটরি বার্ড ফার্ড আছে এখানটাতে। এটাই হচ্ছে ডিপোর বিল। তো এটা রামসের সাইটে একটা হেরিটেজ সাইট। এটা প্রায় 40 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এটাই বিলটা আছে। আর এখানে বোধহয় প্রায় 1000 রকমের ফ্লোরা আর অর্গানিক যে প্রজাতি সেগুলো আছে এখানে, এবং এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। কিন্তু এর যে ওই পার্টটা দেখা যাচ্ছে, যেদিকে গৌহাটি সিটিটা আছে, ওই দিকে এত বেশি কনস্ট্রাকশন হচ্ছে যে এখানকার যে জলা জমি যেগুলো, সেগুলো বুঝিয়ে সমস্ত বাড়িঘর বানাচ্ছে। তো এখানকার যে এনভায়রনমেন্ট, ইকোলজি, এটা বিপন্ন হচ্ছে। তো সেই জন্য রিসেন্টলি একটা কোর্ট অর্ডার বেরিয়েছে যে এর কত কিলোমিটার জুড়ে কনস্ট্রাকশন মানা করে দিয়েছে। মাইগ্রেটরি বার্ড যেগুলো আসে, সেগুলোর প্রোটেকশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা রেল লাইন যাচ্ছে এই এরিয়াটা জুড়ে, কামাখ্যা স্টেশনের দিকে। তো এটাও একটা এখানকার যে এনভায়রনমেন্ট আছে সেটাকে নষ্ট করছে। আর এই এরিয়াটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এখন, সেই রাস্তা দিয়ে এলিফ্যান্টরা এখানে আসে জল খেতে। তো ওদেরও প্রোটেকশনের জন্য এই এরিয়াটাকে
প্রোটেক্টেড এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং এই পাহাড় এই দিকটাতে এইটাই এখানেই সব হাতি টাতিগুলো থাকে। ইকোসিস্টেমে নষ্ট হয়ে গেছে, সমস্ত সুইচগুলো এসে এখানে পড়ছে না। এখান থেকে জেলেরা এই দীপুর বিল থেকে মাছ ধরে আর এখানে বিক্রি করে। আমরা আবার স্টার্ট করলাম ভীমাশঙ্করের দিকে। মধ্যখানে এই ডিপোর বিলটা একটু দেখে নিলাম, ওই সামনে থেকে আরো ভালো ভিউ দেখা যায়। এটা কিন্তু এলিফ্যান্ট করিডোরের, হ্যাঁ এটা এলিফ্যান্ট করিডোর। আমি বললাম এক্ষুনি যেটা প্রোটেক্টেড এরিয়া, তো কতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় সেটাই ব্যাপার। কেননা
এই এরিয়াটা বেঁচে থাকলে তবে এখানকার পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে। জলটার লেভেল এই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সবাই ঘুরতে এসছে, গাড়ি দাঁড় করিয়ে সব গল্প। এটা পুরো ডিপোর বিল এরিয়ায় আমরা পেরাচ্ছি এখন। এই ওদিকে যেটা দেখাচ্ছে এটাই ডিপোর বিল এরিয়াটা পুরো। এইখানে একটা শিব মন্দির বানিয়েছে, এইখানটাতেই মেন এরিয়া। এটা এখানটাই নেমে সব পিকনিক করে। এবারে আমরা ডিপোর বিল ক্রস করে যাচ্ছি। এরপরে যে এরিয়াটা ওইটাই হচ্ছে ডিপোর বিল পার করে এবারে আমরা যাচ্ছি ভীমাশঙ্করের দিকে। যা বলছিলাম যে আমাদের দেশে 12টা জ্যোতির্লিঙ্গ পাওয়া গেছে, বা সেখানে মন্দির স্থাপনা করা হয়েছে, যেখানে হিন্দু ধর্মে মান্যতা আছে। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলে ওটাকে। তো একদম উপরের দিকে যদি দেখি, কেদারনাথ, তারপরে বিশ্বনাথ, সোমনাথ গুজরাটে, মহাকালেশ্বর, ত্রম্বকেশ্বর, রামেশ্বরম, ওমকারেশ্বর, মল্লিকার্জুনেশ্বর, কৃষ্ণেশ্বর, এছাড়া আছে বৈদ্যনাথ ধাম, আর আরো 2-3টে আছে, আমি ঠিক মনে করতে পারছি না ওগুলোর নাম। তো এই হচ্ছে হ্যাঁ ভীমাশঙ্করটা নিয়ে দ্বিমত আছে, আমি বলছিলাম না। ভীমাশঙ্করটা হচ্ছে যে মহারাষ্ট্রের পুনেতে, যেটা উইকিপিডিয়াতে বা গুগলে পাওয়া যায়, সেটা হচ্ছে দেখাচ্ছে ওরা যে মহারাষ্ট্রের পুনেতে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আছে। কিন্তু এখানের লোকেরা দাবি করে যে পামোহি গ্রাম, যেটা এই পামোহি গ্রামের কাছেই হচ্ছে, ডিপোর বিলের পাশেই হচ্ছে একটা ডাকিনী পাহাড় আছে। সেই ডাকিনী পাহাড়ের উপরে ভীমাশঙ্কর ধাম বা ভীমেশ্বর ধাম আছে এরা বলে। এখন বিশ্বাস অবিশ্বাস সবই ব্যাপার, মানুষ যেটা বলে বিশ্বাস করে সেটাকেই ভালো ভেবে নেওয়া উচিত। যদি আমাদের দুটো ভীমাশঙ্কর পাই, আমরা তাতে অসুবিধা কোথায় আছে? আমরা আবেগপ্রবণ মানুষ, ধর্মীয় মানুষ, যেখানে দেখবো সেখানে মাথা ঠেকাবো, এই আমাদের রীতি। তো আমরা এটাকেই মানছি যে আমরা যেখানে যাচ্ছি, আসামের ভীমাশঙ্কর যে এরিয়াটা পামোহি গ্রামে, ওটাই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। তো এর কাহিনীটা বলে নেওয়া যাক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্করে, কথিত আছে যে অনেকদিন আগে এখানে এই ভীমাশঙ্কর নামটা এই জন্য হয়েছে যে মহাদেব বা শিব নিজে ভীমাসুর নামে এক অসুরকে মেরেছিলেন এখানে। তার থেকে ভীমাশঙ্কর বা ভীমেশ্বর নাম হয়েছে, ভীমের ঈশ্বর মহাদেবকে মানা হয়। আগে সেই রামায়ণের যুগের কথা বলি, তখন রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ। তো রামের সঙ্গে যখন ভীষণ যুদ্ধ হচ্ছে, সেই সময় কুম্ভকর্ণের দরকার হয়ে পড়েছিল তার দাদা রাবণের, রামকে হারাবার জন্য। কিন্তু কুম্ভকর্ণ যে 6 মাস, আমরা জানি যে 6 মাস ঘুমাতো আর 1 দিন জাগতো, ওইসব কাহিনী তো সবাই জানি যে একদিন জাগিয়ে তাকে যুদ্ধে পাঠিয়েছিল। কিন্তু এখানের গল্প একটু অন্যরকম। সেই কুম্ভকর্ণ পাতাল লোকের যে রাজা ছিল, তার একমাত্র মেয়ে ছিল কর্কটী, তাকে ভালোবাসতো। আর রাবণ কর্কটীর সঙ্গে বিয়ে দেবে না। কিন্তু যখন যুদ্ধে এরকম অবস্থা শুরু হলো যে রাম হেরে যাচ্ছে, এই রাম জিতে যাচ্ছে, তখন
রাবণের কুম্ভকর্ণের হেল্প দরকার পড়লো, তো কুম্ভকর্ণকে নিয়ে আসার জন্য সে পাতাল লোকে গেছিল। আর এদিকে পাতাল লোকে কুম্ভকর্ণ কর্কটির সঙ্গেই বসেছিল, তো সে কিছুতেই যাবে না। সে বললো যতক্ষণ পর্যন্ত না কর্কটির সঙ্গে বিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করতে যাব না। রাবণ তখন নারদের পরামর্শে রাবণ রাজি হয়ে গেল এবং কর্কটের সঙ্গে ওর বিয়ে দিল। বিয়ে করে নেওয়ার পর কুম্ভকর্ণ গেল যুদ্ধ করতে রামচন্দ্রের সঙ্গে। তো অটোমেটিক্যালি সেই কাহিনী তো আমরা জানি, রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণ নিহত হয়। তার পরের কাহিনী আমরা অনেকেই জানি না। এরপরে কর্কটির একটা পুত্র সন্তান হয়েছিল, তার নাম ছিল ভীমাসুর। সেই ভীমাসুরের নাম থেকেই, সেই ভীমাসুর ছিল খুবই অত্যাচারী অসুর বা রাজা ওখানকার পাতাল লোকের। তো তার ইচ্ছা হলো যে পৃথিবী জয় করবে, সেই জন্য সে ব্রহ্মার সাধনা করতে শুরু করলো এবং ব্রহ্মা তো খুব সহজেই সন্তুষ্ট হয়ে যায়। সে সন্তুষ্ট হয়ে তাকে অমরত্বের বর দিল, কিন্তু কন্ডিশন দিয়ে। এই কন্ডিশনগুলোই ছিল ডেঞ্জারাস, কেন একদম অমরত্ব তো কেউ কাউকে দিতে পারে না। সেই জন্য ওই কন্ডিশনের যে ফাঁকটা থাকে সেটা দিয়ে দেবতারা এসে অসুরগুলোকে মেরে যায়। তো ওর বলে বলিয়ান হয়ে খুব অত্যাচারী আরো বেশি হয়ে উঠেছিল, প্রজাদের উপরে প্রচন্ড অত্যাচার করত। এই করে করে ওর নাম ছড়িয়ে গেল চারদিকে অত্যাচারী রাজা হিসাবে। তো আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি ভীমাশঙ্করের। যা বলছিলাম, তো খুব অত্যাচারী হয়ে উঠেছিল। তো তখন এইখানকার রাজা যে ছিল কামেশ্বরপুরের রাজা যে ছিলেন আর রানী, তাদেরকে এই ভীমাসুর বন্দি করে নিয়েছিল। ওরা ছিল আবার শিবের খুব বড় ভক্ত। তো ভীমাসুরের কথা ছিল যে তুমি ওদের পুজো করবে না, শিবের পুজো করতে পারো না, করলে আমার পুজো করো, আমি শিবের থেকেও বলিয়ান। আচ্ছা, এইটাই হচ্ছে ভীমাশঙ্কর যাওয়ার রাস্তা, এই মেন গেট। আমরা এখন ঢুকছি ভীমাশঙ্করের রাস্তাতে। এই ন্যারো অ্যাপ্রোচ একটা, এইখানটা রাস্তা দিতে হবে। এইখানে একটা পার্কিং প্লেস আছে, উপর পর্যন্ত যেতে দেয় কিনা দেখি। না, বন্ধ করে রেখেছে। তো সুতরাং আমাদের এখানেই পার্কিং করতে হবে। জিজ্ঞেস করি নামটা লিখে দিচ্ছি, টাকাটা নিয়ে নিয়ে। এটা হচ্ছে মেন রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাব। আগে রাস্তাটা ভীষণই বাজে ছিল, আমাদের খুব নিচে গাড়ি রেখে হেঁটে হেঁটে এটা পুরো কভার করতে হতো। এই লকডাউনের সময় রাস্তাটা তৈরি করা হয়েছে। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে এখানে লঙ্গার দেওয়া হয়, প্রচুর খাওয়ানো দাওয়ানো থাকে, বোঝা যায় না কোথায় ছেড়ে কোথায় খাবো। চারদিকে মানুষ খাওয়ায় এখানে। এই ওপরটাতে গিয়ে আমাদের গাড়ি পার্ক করে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। এই সামনেই গণেশ মন্দির, আগে গণেশ ঠাকুরের দর্শন করে তারপরেই ওপরে যেতে হবে। যা বলছিলাম সেই কাহিনীটা অধুরা থেকে গেছিল। এইখানে এক গণেশ মন্দির আছে, এই ডাকিনী পাহাড়ের উপরে ভীমাশঙ্কর টেম্পলে যেতে গেলে তার আগে এই গণেশ মন্দির দর্শন করে যেতে হয়। যে কোনো জ্যোতির্লিঙ্গে যাওয়ার আগে দেখা যায় যে একটা গণেশ মন্দির আছে, যেন গণেশ প্রহরী হিসাবে সেই তীর্থস্থলটাকে গার্ড করে। তো এটাই হচ্ছে সেই গণেশ মন্দির ডাকিনী পাহাড়ের উপরে। আর এই ভীমাশঙ্কর ধামটা, এটাও এই ডাকিনী পাহাড়ের উপরেই অবস্থিত।
বেসেরই একটা শিলাখণ্ড, সেই শিলাখণ্ডের উপরে গণেশ মূর্তি খোদাই করা আছে। আসামে ধর্মীয় স্থানের কোনো অভাব নেই, যেখানেই যাওয়া হোক মোটামুটি একটা মন্দির তো পাওয়া যাবেই। এখন তো গণেশ চতুর্থী চলছে, কালকে গণেশ চতুর্থী গেছে, তো সুতরাং এখন ভালো পুজো হয়েছে এখানে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবারে যাব ভীমাশঙ্কর ধাম। তো এইবার আমরা যে রাস্তাটা যাব, এই রাস্তাটাই ভীমাশঙ্কর ধামের দিকে যাচ্ছে। এটা রাস্তাটা খুব শান্ত, দুদিকে গাছপালা, সবুজের সমারোহ। জাস্ট গণেশ মন্দির পার করে এবারে আমরা ভীমাশঙ্কর ধামের মূল জায়গায় পৌঁছাতে চেষ্টা করছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দুদিকে বড় বড় গাছপালা আর সবুজের সমারোহ। যে গল্পটা অর্ধেক শেষ করেছিলাম সেই গল্পটা আবার বলি, এই ভীমাশঙ্কর ধাম কী করে সৃষ্টি হলো। তো ভীমাসুর খুবই অত্যাচারী রাজা হয়ে ওঠার পর এখানকার যে রাজা ছিলেন প্রিয়ধর্মন আর তার স্ত্রী দক্ষিণা দেবী, এদেরকে বন্দি করে প্রিজনে রাখে। আর ওরা ছিলেন শিবের ভক্ত, দিন রাত শিবের উপাসনা করতেন তারা। কিন্তু ভীমাসুরের এটা পছন্দ ছিল না। ও বলেছিল যে আমার যা ক্ষমতা আছে আমাকে পুজো করো, শিবকে পুজো করার কোনো দরকার নেই। শিবকে পুজো করার কোনো দরকার নেই এই কথা বলেছিলেন। তো সেটা কখনোই প্রিয়ধর্মন আর তার স্ত্রী দক্ষিণা দেবী মানেনি। তারা প্রিজনের মধ্যে বসে বসে শিবের আরাধনা করত। এই খবর পেয়ে ভীমাসুর খুবই রেগে গেল এবং একদিন যখন তারা প্রিজনের মধ্যে বসে বসে শিবের উপাসনা করছিল, তখন সে তার নিজের সোর্ড নিয়ে এসে মারার চেষ্টা করলো ওদেরকে। কিন্তু সেই সোর্ডটা ওদের গায়ে না লেগে সেখানে যে এক শিবলিঙ্গ ছিল তার উপরে গিয়ে পড়ে। তখনই শিব রুদ্র তেজ নিয়ে আবির্ভূত হয় এবং খুব রেগে গিয়ে তার গা থেকে ঘামের সৃষ্টি হয়। ওই রুদ্র তেজে ভীমাসুর ধ্বংস হয়ে যায়, ভস্ম হয়ে যায়। তো যেহেতু তার ওই ঘাম থেকে ঘামের সৃষ্টি হয়েছিল এবং সেই ঘাম ভূমিতে পড়েছিল, সেইখান থেকে একটা নদীর সৃষ্টি হয়। সেই নদীটাই এখন যেখানে ভীমাশঙ্করের শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ আছে তার উপর দিয়ে বয়ে চলছে। এটাই হচ্ছে মূল কাহিনী, পুরাণের কাহিনী, যেটা আমরা জানি, শুনেছি এই তীর্থস্থানটা সম্পর্কে। কিন্তু সবথেকে বড় কথা হলো, এই তীর্থস্থানটা আসতে গেলে গৌহাটি এয়ারপোর্ট থেকে আসতে গেলে ওলা উবের ধরতে পারা যায়, বা গড়চুক পর্যন্ত রানীর থেকে টাটা ম্যাজিকও চলে। মধ্যিখানে এই পামহি ভীমাশঙ্করের স্টপেজই আছে একটা, এখানে এসে নামতে পারে। তবে রোড থেকে অনেকটা ডিস্টেন্স, প্রায় 1.5 কিলোমিটার মতো আমি যেভাবে হেঁটে যাচ্ছি এইভাবেই হেঁটে যেতে হবে। মানুষের ধর্ম বিশ্বাস
মানুষকে কোন কোন জায়গাতে এগিয়ে নিয়ে যায়। তবে এইখানের যে ভীমাশঙ্কর ধাম নিয়ে অত কেউ জানাজানি নেই মানুষের মধ্যে। এখানে লোকাল মানুষেরা আসে, পুজো করে, কিন্তু ট্যুরিস্ট ম্যাপে এখনও পর্যন্ত সেই হিসাবে এটা জায়গা করে নেয়নি। এখানে মেন গৌহাটি সিটি থেকে বাইরে বলে অনেকেই এটাকে জানায় না, প্যাকেজের মধ্যে রাখে না। তো যারা আসতে চাইবে তাদের কিন্তু নিজের থেকে অ্যারেঞ্জ করে নিতে হবে কথা বলে। এইটাই হচ্ছে মূল জায়গা, এটা হচ্ছে মেন গেটটা ভীমাশঙ্কর ধামের। এই মেন গেটটা থেকে নিচে নামতে হবে আমাদেরকে। সামনে যে গেটটা বানিয়েছে এটা পরের দিকে বানিয়েছে, গ্রিক মাইথোলজির অনুকরণে। এই হচ্ছে স্টেয়ার, এটা দিয়ে নিচে নেমে যেতে হবে। এই যে নদীটার কথা বলেছিলাম, পাহাড়ি নদী, ওইখানেই হচ্ছে মেন জায়গা। এখন ভিড় খুবই কম, কোভিডের জন্য খুব রেস্ট্রিক্টেড সব জায়গাতে, তীর্থস্থলগুলোতে। এখানেও ভিড় একদমই কম, না হলে অন্য সময়ে আগে যখন এসেছি তখন প্রচুর ভিড় থাকতো এখানটায়। এইটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটা ঘুরে গিয়ে ওই জলে পা ডুবিয়ে তারপরে যেতে হবে। যা কিছু নোংরা সব ওখানেই ত্যাগ করতে হবে, দিয়ে ভগবান দর্শন। এটাই হচ্ছে সেই নদীটা যার কথা বললাম, মহাদেবের ঘাম থেকে সৃষ্টি হয়ে হওয়া নদী পুরাণ মতে। আমি যতগুলো জায়গায় ঘুরেছি এখানে আসামে, আমার সব থেকে ভালো লেগেছে ভীমাশঙ্কর ধাম। এটা এতটা ন্যাচারাল, এখনো পর্যন্ত বিজনেস মাইন্ডেড হয়ে যায়নি এটা। অন্য জায়গায় যেমন কামাখ্যা এত প্রসিদ্ধ মন্দির, কিন্তু সেটাকে এখন যদি কেউ যায়, গেলে দেখতে পাবে সেখানে এক কংক্রিটের জঙ্গল বানিয়ে ফেলেছে, ঘর বাড়ি ফ্ল্যাট বানিয়ে বানিয়ে। ওটার যে আলাদা মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটাকেই নষ্ট হয়ে গেছে এখন। এইসব এই জলের মধ্যে পা দিয়ে আমি যাচ্ছি এখন, খুব ঠান্ডা জলটা। এত ভালো লাগে এই জায়গাটা। এইটাই হচ্ছে মেইন জায়গা যেখানে শিবলিঙ্গ আছে, ওইখানটাতে যাবো আমরা।
চেঞ্জ আছে চেঞ্জ বাইরেটাতে অনেকগুলো ত্রিশূল লাগানো আছে। এই জায়গাটা পরিষ্কার করে শিবলিঙ্গ, এটাই বলছে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। এই হচ্ছে জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভু শিবলিঙ্গ বলে এটাকে। আর উপরে পাহাড়ি নদী স্নান করিয়ে দিয়ে যাচ্ছে স্বয়ং শিবকে। এটাই মাহাত্ম্য এখানকার। এত ভালো লাগে জায়গাটাতে আসতে। শিব ঠাকুরের ওখানে একটা কবুতর ঘুরে বেড়াচ্ছে। বলে রাত্রেবেলায় যখন সন্ধ্যার দিকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে এই যারা পুরোহিত তারা চলে যায়, কারণ এখানে একদম ভোরের দিকে আর একদম সন্ধ্যের দিকে হাতিরা জল খেতে আসে এইখানেই। বলে নাকি সুরে করে মহাদেবকে স্নান করিয়ে দেয় ওরা। আমি কোনোদিন দেখিনি, কিন্তু এখানে সবাই বলে তাই, এখানকার লোকেরা। এই রাস্তা দিয়ে আমরা এসেছি। তোমাকে দিয়ে তো Katusha. चलो
উঠে যাবো। ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে প্রত্যেকটার একটা না একটা কাহিনী আছে পুরাণ অনুযায়ী। তো এই ভীমাশঙ্কর ধাম বা ভীমেশ্বর ধাম এটা হলো তার মধ্যে একটা, যদিও এর মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। পুনেরটাকেই মানে এরা। আর যা বলছিলাম 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে এখানে সেগুলো দিয়ে দিয়েছে। মল্লিকার্জুন, মহাকালেশ্বর, মামলেশ্বর, কেদারনাথ, বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, রামেশ্বরম, গ্রীষ্মেশ্বর, ভীমাশঙ্কর, আপলিং পুনে। আর এখানকার জ্যোতির্লিঙ্গ পামহি ভীমাশঙ্কর ধামের। যাই হোক, আজ এখান থেকে এখন দেখা শেষ করে আমরা এবারে যাচ্ছি